আজকের দিনের দুটি বড় ঘটনা নিয়ে কথা বলবো। কোরবানির পশুর বর্জ্য অপসারণ প্রসঙ্গ এবং চামড়ার দাম না পাওয়ার এবং এই শিল্পে সিন্ডিকেটের অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা সেই প্রসঙ্গে। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা এম রশিদ ভূঁইয়া এবং নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। এম রশিদ ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই, আজকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে সরকারের বেঁধে দেওয়া দামেই কোরবানির পশুর চামড়া বিক্রি হচ্ছে, কিন্তু গণমাধ্যমে আমরা দেখেছি আসলে ভিন্ন চিত্র। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে চামড়া বিক্রি করতে না পেরে অনেকে রাস্তায় ফেলে দিয়েছেন, অনেকে বলছেন যে তারা লসে পড়েছেন, সরকার যে দাম বেঁধে দিয়েছিল তার চেয়ে অনেক কম, প্রায় অর্ধেকেরও কম দামে চামড়ার অফার করা হচ্ছে। সে প্রসঙ্গগুলো গণমাধ্যমে এসেছে, আপনি কি বলবেন? এখানে সিন্ডিকেট, তারপরে সিন্ডিকেট আমি আমার বয়সে অনেক বছর, আমি 81 থেকে চামড়া করতে আসছি। আমি সিন্ডিকেট দিনে আগে কিছুটা ছিল, পাড়া মহল্লা এলাকায় মস্তানরা এগুলো করতো। বর্তমানে এই সমস্ত এজেন্টগুলো নেয়, যেহেতু চামড়ার দাম কম, তার কারণে এই সমস্ত সিন্ডিকেটের এগুলো কোনো ব্যাপার না আছে। আর বাণিজ্য উপদেষ্টা সাহেব যেটা বলেছেন চামড়ার দাম নিয়ে, দামটা ওনারা সঠিক দেয় নাই। কারণ চামড়াটা বিক্রি হবে এর আগে থেকেই দাম কম, এবং ওয়ার্ল্ড মার্কেটে চামড়ার চাহিদাটা কম, তো এবং চামড়ার ব্যবহারটাও কম, যার কারণে চামড়াটার এই অবস্থায় যদি দামটা যারা লস করছে তারা ওই যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে রেটটা দিয়েছে রেটটা কিন্তু সঠিক দেয় নাই। এভারেজে দিতে আমার চামড়ার দাম দিল ঢাকাতে লবণ মেশানো 1350 টাকা এবং মফস্বলে 1150 টাকা। ছোট একটা চামড়া তো এই দামে বিক্রি হবে না, এবং বড় চামড়াগুলো শতকরা 2 পিস 5 পিস পর্যন্ত বিক্রি হতে পারে এই দামে, একদম বাসা বড়গুলো। এখন এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় তারা বেশ ভালো উদ্যোগ নিয়েছে, 30,000 টন লবণ সরবরাহ করেছে। কিন্তু লবণটা মাদ্রাসা থেকে যেখানে দিয়েছে সেখানে কিছু কিছু মাদ্রাসায় লবণ লাগিয়েছে, কিছু কিছু মাদ্রাসায়, অনেকগুলো মাদ্রাসায় চামড়াতে লবণ লাগাতে পারে না, লোক বলের অভাবে। তো এখন শোনা যাচ্ছে, আমরা আপনাদেরকে 2 দিন পরে আরো রিপোর্টটা দিতে পারবো, যা আমরা সব জায়গা থেকে সংবাদগুলো কালেকশন করতেছি, কিভাবে কোথায় কি হয়েছে না হয়েছে। চিটাগে একটা বিকৃত ঘটনা করছে, একটা চামড়া রাস্তায় ফেলে চলে গেছে, এটা রাউজান থেকে চামড়াটা আনছে, অনেক দূরে আনছে সকালে, তো সকাল পর্যন্ত চামড়াগুলো নষ্ট হয়ে গেছে। তো কাজে এটা কোনো কাজে লাগবে না, যার জন্য এটা সেল হয়ে গেছে। আর পোস্তাতে যেটা আমরা চামড়া বিক্রি হয়েছে, এটা আমাদের ট্যানারি মালিকদেরকেও দোষারোপ করা হয়। অ্যাকচুয়ালি আমাদেরকে দোষারোপ করাটা ঠিক না, কারণ আমাদের কাছে চামড়াটা আসে 3 রাত পরে, তখন আপনার ব্যাপারীরা এখন পারচেস করে, তারপরে দিয়ে হলো ওইটা পারচেস করে, তারপরে ছোট ব্যাপারী বড় ব্যাপারীর কাছে বিক্রি করে, বড় ব্যাপারী তারপরে দিয়ে এই সমস্ত আড়গুলোতে আনে পোস্তাতে। এবং ওই পোস্তাতে এখন দুধ তেলে বন্ধ হয়ে গেছে। আমাদের সাভারে চামড়া শিল্পনগরী ওখানে আমরা মার্কেট হয়েছে, চামড়া মার্কেট, চামড়া সমিতি, ওইখানে আড়তগুলোতে চামড়া বিক্রি হয়। বিক্রি হওয়ার পরে এখানে যে ধরনের ইন্টারন্যাশনাল মার্কেটে এটার প্রাইসটা হলে ইন্টারন্যাশনালে আমরা চামড়াটা সেল করি। এখানে চামড়ার দামটা ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে নির্ভর করে। হয়তো ওনারা স্টাডি করছে ঈদের আগে যে রেটটা দিয়েছে গত 25 তারিখে, তো সেটা থাকবে, কিন্তু এভরি উইক আমাদের চামড়ার প্রাইসটা কমে বাড়ে। এখন বর্তমানে বাজার পজিশনটা খুবই খারাপ, যার কারণে বেশি দামে মাল কিনতে পারছি না। আর ওই যে বেশি না, তার মানে সরকারের যে বেঁধে দেওয়া দাম, কারণে এরপরে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়াটা বিক্রি হয়নি। মানে আপনারা অনেকে মাল চামড়াটা ক্রয় করেছে বেশি দামে, ওইটার উপরে নির্ভরশীল হয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি এই চামড়াটা এই দামে বিক্রি হয় না। জি, বিক্রি হয়নি। ডক্টর আদিল মোহাম্মদ খান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এটা আসলে একটা ব্যাপক ব্যাপার। খুব অল্প সময়ের মধ্যে অনেক বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্যগুলো আসলে
ঠিক আধুনিক উপায়ে বা এটাকে ব্যবস্থাপনা করা একটা অনেক বড় কর্মযোগ্য। আমরা তো এটাতে বেশ ভালো করছিলাম গত কয়েক বছরে, আমরা একদিন দুদিনের মধ্যে ক্লিন করে ফেলতে পারছিলাম। এবারের কার্যক্রম নিয়ে আসলে কি বলবেন? আপনি গণমাধ্যম দেখেছেন এবং আপনি নিশ্চয়ই বিশেষ করে ঢাকার যদি অবস্থাটা দেখেন, খোঁজ খবর নিয়েছেন, আপনি আসলে কি দেখেন একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম। আসলে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের সিটি কর্পোরেশন দুটোর পক্ষ থেকেই বলা হয়েছে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় শতভাগ সফল, এই ধরনের কিছু কথা বলা হয়েছে। বিপরীতে ফেসবুকের কল্যাণে আসলে আমরা এখন অনেক ইনফরমেশন আমরা জানতে পারি যে ফেসবুকের কল্যাণে যে না, আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় কিছু ঘাটতি আছে। তো এই যে ঘাটতির বিষয়গুলো যেটা আমরা জেনেছি, তো সেটা এই চিত্রটা এই কারণে হয়, অনেক সময় দেখা যায় কোনো রাস্তায় সিটি কর্পোরেশন হয়তো সে ময়লা নিয়ে গিয়েছে, আবার বর্জ্য তৈরি হলো, আবার অনেক রাস্তাতে যায় নাই। এই দুটো কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। এখন যেটাই ঘটনা ঘটুক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সিটি কর্পোরেশন যেভাবে সফলতা দাবি করেছে, বাস্তব চিত্র অনেক জায়গাতে ভিন্ন ছিল এবং অনেক জায়গাতেই পরের দিন এসেছে কর্পোরেশনের লোকরা আরো পরে এসেছে। কিন্তু আগে হোক পরে হোক রিপোর্ট করলে যে কম বেশি বর্জ্য ব্যবস্থাপনা করছে, এটা সিটি কর্পোরেশনকে অন্তত সাধুবাদ দিতে হয়। কেননা ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে চ্যালেঞ্জের মতো বিষয়, কিন্তু এই ক্ষেত্রে গ্রাউন্ড রিয়েলিটির সাথে অনেক সময় ইনফরমেশনের গ্যাপ থাকে। এবং এখন যেহেতু স্থানীয় সরকার ব্যবস্থার কাউন্সিলররা নাই, যার ফলে এলাকাবাসী যে অভিযোগ দিবে সেই জায়গাগুলোর দুর্বলতা আছে। কিন্তু আমাদের কর্পোরেশনের আত্মতুষ্টিতে ভোগবার কোনো কারণ নেই, কেননা 12 ঘন্টার মধ্যে যখন বলা হয় যে শতভাগ বর্জ্য ব্যবস্থাপনা আমরা সফল, তখন গা ঢিলে ভাবটা আসে। এবং এই কারণেই আমরা দেখেছি প্রচুর গণমাধ্যম মিডিয়া রিপোর্ট করেছে যে অনেক এলাকাতে বর্জ্য পড়ে আছে, গন্ধ ছড়াচ্ছে, যেগুলো জৈব বর্জ্য, এটা মানে দ্রুত গন্ধ ছড়ায় এবং সেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলোতে অবশ্যই কর্পোরেশনের বাগাড়ম্বর করা উচিত না, বরঞ্চ তারা অবশ্যই একটা বড় এফোর্ট দেয়, যারা কর্মীরা আছেন একদম খুবই মারাত্মক এফোর্ট দেন, সেটার জন্য আমরা নাগরিকরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো। কিন্তু কর্পোরেশন যেন নিজেরা এটা অতিরঞ্জিত না করে, বরঞ্চ যে চ্যালেঞ্জগুলো আছে সেই রিয়েলিটিকে নিয়ে এসে যেন চেষ্টা করে যেন সর্বোচ্চ সেবাটা নিয়ে আমাদের জনগণের দোরগোড়ায় দেওয়া যায় এবং এলাকা ভিত্তিক এই বর্জ্যগুলোকে কালেকশন করানো যায়। আবার অনেক এলাকাতে আমরা খবর পেয়েছি এসটিএফ যেখানে রাখা হয় প্রাইমারি কালেকশনের পরে, সেই এসটিএফ দীর্ঘ সময় পড়েছিল এবং সেখানেও, যার ফলে তার আশেপাশে জনগণ যা আসা যাওয়ার পথে বা ওষুধ বাড়ি থাকবে সেখান থেকেও দুর্গন্ধ ছড়িয়েছে। তো এগুলো মানে এত বড় ব্যবস্থাপনা, সেখানে কিছু ত্রুটি বিচ্যুত থাকবে, কিন্তু সেটাকে আরো কিভাবে কম্প্রিহেনসিভ করা যায় সেই বিষয়টার জন্য আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর জি, মানে এই জায়গা থেকে যদি আমি একটু জিজ্ঞেস করি ডক্টর আদিল মোহাম্মদ খান, এই জায়গা থেকে যদি একটু মানে আমি জানার চেষ্টা করি আপনার কাছে, আমাকে শুনতে পাচ্ছেন? যদি উদ্যোগ থাকে তাহলে পরবর্তীতে ম্যানেজ করা যায়, কিন্তু এই ধরনের উদ্যোগ আগে ছিল না। কিন্তু আমরা তো উদ্যোগটা তো শুরু করতে হবে। সেই ট্রেডিশনাল উপায়, আপনি সব বর্জ্য একসাথে নিয়ে গেলেন, এটাকে ডাম্পিং করলেন, সেখান থেকে সে আমিনবাজার সেখান থেকে সেটাই। ডক্টর আদিল মোহাম্মদ খান, মানে আমরা কি মানে আধুনিক বিশ্বে যে ধরনের ব্যবস্থাপনা আমরা তো আসলে নানান জায়গায় সেদিকে আমরা যাবার চেষ্টা করছি। একটা নগর পরিকল্পনার খুব বড় অংশ জুড়ে থাকে এই বর্জ্য ব্যবস্থাপনা, এবং এটা যত স্বাস্থ্যকর ভাবে করা যায় সেই শহরটা তত স্বাস্থ্যকর হয়ে ওঠে আসলে দিন দিন। সেই জায়গায় আমাদের আসলে করণীয় কি? ঠিক আছে, কোরবানির এই সময়টায় আমরা হয়তো নগরবাসী কিছুটা মেনে নিলাম, কিন্তু সারা বছরের ব্যবস্থাপনাটাও কি আমরা আসলে আধুনিক করতে পেরেছি? আমরা তো রাস্তার পাশে যে সেমি ডাম্পিং স্টেশন, মানে প্রাথমিকভাবে যেখানে রাখা হয় সেই জায়গাগুলো তো ওপেন দেখি, সেখান থেকে তো আসলে দুর্গন্ধ ছড়াই, সব সারা বছরই ছড়ায়। জি, আপনি ঠিকই বলেছেন। আমি সেই কথাটাই আলোকপাত করার চেষ্টা করছিলাম যে আমরা বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক পদ্ধতি হচ্ছে আপনাকে ওয়েস্ট সেপারেশন, হ্যাঁ, এবং সেখানে জৈব অজৈব বর্জ্যগুলোকে আলাদা করা এবং সেই সেপারেটেড বর্জ্যগুলোকে পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট করা এবং রিইউজ করা, রিসাইকেল করা, এটাই আধুনিক পদ্ধতি। এবং দেখেন আমরা এত কোরবানির সময় তো জৈব বর্জ্য প্রচুর তৈরি হচ্ছে, এগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের রিইউজ করার সুযোগ আছে। সার থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য, পশু খাদ্য, মাছের খাদ্য, অনেক কিছু করার সুযোগ আছে। গরুর হাড়গুলো নিয়ে আমাদের একটা ইন্ডাস্ট্রি হতে পারে। কিন্তু যেহেতু আমরা সেপারেশন করতে পারি না, এবং সেই উদ্যোগটা আমরা যারা কোরবানি দেই নাগরিক পর্যায়ে, আমরাও সেই বার্তাটা পাই না যে আমাদের এগুলোকে আলাদা করে দিলে কর্পোরেশন আলাদাভাবে নেবে, তারা আমাদের একজন প্রস্তুতি থাকতো। কিন্তু সেই সনাতনী পদ্ধতিতে সব একসাথে করে নেওয়া হচ্ছে এবং আলটিমেটলি সেগুলো একটা ডাম্পিং সেন্টারে একসাথে হচ্ছে। তার ফলে রিউজ করা, কম্পোস্ট তৈরি করা, অন্য যত ধরনের সেকেন্ডারি ইউজ তৈরি করা যায়, রিসাইকেল করা যায়,
কোনো সম্ভাবনাই কাজে লাগাতে পারছি না। এখন আমরা যে সফলতার গল্পটা বলি, আমরা কালেকশনে সফল, কিন্তু কালেকশনে সফল হলে যে আপনারা ছবিতে দেখাচ্ছেন যে যেভাবে বিভিন্ন ধরনের বর্জ্য থাকে, এবং প্লাস্টিক বর্জ্য তো আমাদের প্রচুর ওয়াটার লগিং এর কারণও হয়ে থাকে। তো এর কিয়দংশ যদি আমাদের ওয়াটার বা আমাদের যদি ড্রেনেজ চ্যানেলগুলোতে যায়, সেগুলো কিন্তু আমাদের সামনে বর্ষা মৌসুম আসছে বা চলমান বর্ষা মৌসুম, সেখানে জলাবদ্ধতার কারণ হবে। এই জন্য নাগরিক পর্যায়ে দায় দায়িত্ব আছে, কর্পোরেশন পর্যায়ে দায় দায়িত্ব আছে, কিন্তু আমরা এখনো সেই প্রস্তুতিটাই করতে পারিনি যে নাগরিকদেরকে বলা আপনাদের বর্জ্যগুলো এভাবে রেডি রাখবেন, আলাদা আলাদা করবেন এবং আমরা কালেকশনে আলাদা আলাদাভাবে নিব, আলটিমেটলি রিউজ করব। এই পুরো বিষয়টাকে যদিও আমাদের ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্য আমাদের এই যে বর্জ্য ব্যবস্থাপনা একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, সেখানে এই কিন্তু 3R 5R পলিসির কথা বলা হচ্ছে, দাদা আসলে তাহলে আমাদের এই যে কোরবানির সময় যে এত বর্জ্য তৈরি হচ্ছে, সেখানে কোথায় গেল আমাদের 3R 5R, যেখানে রিউজ, রিসাইকেল করা, রিডিউস করা? তো এই জিনিসগুলো তো আমাদের মানে আলাপে আছে, কিন্তু পলিসিগত এবং আমাদের যে কর্পোরেশন কর্মকাণ্ডের নাগরিক বিহেভিয়ার একদমই অনুপস্থিত। মানে কোনো দেশ বা শহর তারা তো আসলে এই বর্জ্যটাকে সম্পদে পরিণত করেছে। তারা এটা রিইউজ করে, আপনি যেটা বললেন যে কোনো কিছুই আসলে আজকের দুনিয়ায় ফেলে দেবার মতো না, কোনো কোনো উপায়ে আসলে সেগুলো ইউজ করা যায়। অনেক ধন্যবাদ। এম রশিদ ভূঁইয়া, আপনি একটু বলবেন যে 2015 সালে আসলে যেখানে চামড়ার দাম আমরা দেখেছি এখন থেকে 3 গুণ 4 গুণ, মানে আমাদের দেশের ভেতরেও তো একটা বড় বাজার আছে। আমরা বিদেশের কথা চিন্তা করছি, কিন্তু দেশের ভেতরেও তো একটা বড় বাজার আছে। সেই বাজারেও তো আমাদের এই চামড়াগুলো ইউজ হতে পারে, মানে সেখানেও তাহলে এত দাম কমে যাচ্ছে কেন? এত সেই 15 বছর মানে 10 বছরের মধ্যে এত কমে গেল কেন? ওই সময় চামড়ার ব্যবহারটা ছিল অনেক বেশি। বর্তমানে চামড়ার ব্যবহার হলো less than 5%, আর সিনথেটিকের ব্যবহার হলো মোর দেন 95%। আগে যা ছিল, আগে ছিল 90, চামড়ার ব্যবহার ছিল মোর দেন 95%, সিনথেটিকের ব্যবহার ছিল লেস দেন 5%। এখন জিনিসটা টোটালি উল্টো হয়ে গেছে। একটা ব্যবহার। দ্বিতীয়ত আমরা চামড়াটা ইউরোপে সেল করতাম, বেশি সেল করতাম আপনার ব্রাজিলে, ইটালিতে। করোনার পর থেকে ইটালিতে আপনার অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেকে মারা গেছে, তারপরে অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছে, যার কারণে আমাদের এই সমস্যাটা বর্তমানে আমরা চায়নার উপরে ডিপ্রেশন। ইউরোপে আমাদের চামড়া খুবই কম যায় এবং আমরা চায়নার উপরে ডিপ্রেশন। কিন্তু অনেকে তো অভিযোগ করেন যে শুধু দাম নয়, মানে আমাদের ফ্যাক্টরিগুলো, আমাদের ফ্যাক্টরি কমপ্লায়েন্স ইস্যুতে আমরা আসলে বিদেশে চামড়া রপ্তানি করতে পারি না। দিয়ে অনেক কমে, অর্ধেক দামে নিয়ে যাচ্ছে চামড়াগুলো। জি, আমাদের কোনো উপায় নাই, মানে আমরা আসলে কম্পিটিটিভ হতে পারি না। কারণ হচ্ছে অর্ধেক দাম তারা এই কারণে আমাদেরকে অফার করে, কারণ আমরা কম্পিটিটিভ হতে পারি না, কারণ আমাদের কমপ্লায়েন্স নেই। এই আলোচনাটাও তো আছে। অনেক ধন্যবাদ এম রশিদ ভূঁইয়া এবং ডক্টর আদিল মোহাম্মদ খান যুক্ত হওয়ার জন্য আজকে সংবাদ যোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে।